who are Rohingyas to Indian constitutional status, who are Rohingya in Indian constitution. এই ভারতবর্ষের আন্তর্জাতিক ডক্ট্রিনে রোহিঙ্গা কারা, আমরা কিভাবে তাদেরকে চিহ্নিত করছি অ্যাকর্ডিং টু ল, মানে ইন্ডিয়ান ইমিগ্রেন্টস হিসাবে আমরা যে লগুলোকে প্র্যাকটিস করি অ্যাকর্ডিং টু দ্যাট ইন্টারন্যাশনাল ফোরাম, রোহিঙ্গা হচ্ছে ইললিগাল ইমিগ্রেন্টস। ঠিক আছে, রোহিঙ্গাকে যে স্টেটাসটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইললিগাল ইমিগ্রেন্ট স্টেটাস, সেখানে রেফিউজি কথাটার উল্লেখই সেভাবে নেই। তো এই ইললিগাল ইমিগ্রেন্ট স্টেটাসটা মানে কি, এই ইললিগাল কথাটার মানে কিন্তু শুধুমাত্র যে কি বলবো তোমার লকে ফলো করছে না সেটা নয়, ধরো তাদের ল্যাক অফ ডকুমেন্টস আছে টু স্টে অ্যাজ আ সিটিজেন, তার জন্য তারা ইললিগাল ইমিগ্রেন্টস কেন, তারা অন্য দেশ থেকে আমাদের দেশে ঢুকেছে। তাহলে সেক্ষেত্রে বলো, তাহলে যে রোহিঙ্গা বলে যে রাজনীতিতে বারবার আলাদা একটা ভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে, আবার আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে একটা আলাদা পার্টকে তুলে ধরা হচ্ছে, তাহলে সেইভাবে দেখতে গেলে তো এরা প্রত্যেকেই তো অন্য জায়গা থেকে আসা, প্রত্যেকেই তো অনুপ্রবেশকারী, তাহলে এদের মধ্যে পার্থক্য তো কিছুই থাকছে না। আমার পয়েন্টটা হচ্ছে ভারতবর্ষকে প্রথমে এটা ঠিক করতে হবে যে ভারতবর্ষ রেফিউজি পলিসি বানাবে নাকি রোহিঙ্গা পলিসি বানাবে শুধুমাত্র রোহিঙ্গাদের জন্য। কারণ রেফিউজি পলিসিতে কিন্তু শুধুমাত্র রোহিঙ্গা আসবে না, যে কোনো রেফিউজি তার আন্ডারে চলে আসবে, এবং সেই জেনারেলাইজ পলিসিটা আমার কোথাও গিয়ে মনে হয় বানানোর প্রয়োজনীয়তা খুব বেশিভাবে আছে। কারণ আজকে আমাদের এই অতিথি দেবো ভব, সবাইকে জাপটে ধরে জড়িয়ে ধরে একটা মানে বিরাট আমরা ওই একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতাম, সেই সময়টা কোথাও গিয়ে যেন পৃথিবীতে পাল্টে গেছে। আজকের ডেটে দাঁড়িয়ে এই পেনিট্রেশনটাকে, এই অসমোসিস, এটাকে ডিপ্লোম্যাটিক অসমোসিস, এই পপুলেশন একদিক থেকে আরেক দিকে ঢুকছে, একটা দিকের পপুলেশন অন্যদিকে গিয়ে বসবাস করছে, সেখানে তাদের বসতি তৈরি করছে, সেখানে তাদের রোজগারের জায়গা তৈরি করছে, তার আশেপাশের পরিবেশটাকে তাদের মতো করে গুছিয়ে নেওয়ার জন্য যা যা করা দরকার করছে। এবং শুধু তাই নয়, রোহিঙ্গার একটা বড় সংখ্যক লোকজনের ক্রিমিনাল বা ক্রাইমের সাথে যুক্ত থাকার একটা প্রচণ্ড রকম প্রবণতা, ইতিহাস এবং বাস্তবিক চিত্র দেখা গিয়েছে। এটা কিন্তু ভয়ঙ্কর। একটা জিনিস মনে রাখবে, তোমাদের মোস্টলি রোহিঙ্গারা তো মুসলিম ইসলামিক প্র্যাকটিশনার্স, মুসলিমরা আমাদের যারা বাঙালি মুসলমান, যারা আমাদের পশ্চিমবাংলার বাঙালি মুসলমান, তাদের কিন্তু আমার বিশ্বাস একটা কোথাও গিয়ে বাংলার প্রতি, ভারতবর্ষের প্রতি একটা দরদ থাকলেও থাকতে পারে, এবং তাকে আছে, আমি ভেরি মাচ শিওর আছে। পয়েন্ট হচ্ছে এই যে যারা বাইরে থেকে আসছে, যে আমাদের দেশের সাথে কোনো কানেকশনই নেই, তারা কিন্তু আমাদের দেশে সব রকমে ক্রাইম করে রোজগার করে বেঁচে থাকার জন্য তারা যে কোনো রকমভাবে ফ্লেক্সিবল। আমাদের দেশের বিভিন্ন স্তরে আমাদের দেশের যারা মুসলমান আছে তারা সার্ভিস দেয়, তাদের বিভিন্ন রকমভাবে কমিটেড তারা। কারণ ভারতবর্ষ শুধুমাত্র হিন্দুদের দিয়ে চলছে এরকম তো নয়। হ্যাঁ, আমাদের মাইনরিটিও ইম্পর্টেন্ট, আমাদের মেজরিটিও ইম্পর্টেন্ট, অবশ্যই। এবং মেজরিটির ইম্পর্টেন্সটা আমাদের সাংবিধানিকভাবেই সেটাকে গণ্য করতে হবে। দেখো, একটা কথা আমি বলছি, অনেকেই এই সেকুলারিটিটাকে অনেক ভুল সেন্সে নেয়। সেকুলারিজম মানে আমাদের যারা মাইনরিটি কমিউনিটি আছে বা মেজরিটি কমিউনিটি আছে, সেটার থেকেও বড় কথা আমরা সবাইকে ইকুয়াল প্র্যাকটিসের জায়গা দিয়ে দিচ্ছি। তার রিলিজিয়াস প্র্যাকটিসটা সে যেন তার মতো করে করতে পারে, কারেক্ট। বাট একটা জিনিস ভুলে গেলে চলবে না, সেটা নট অ্যাট দ্য স্টেক অফ মেজরিটিস। এরকম নয় আমাদের এখানে যারা হিন্দু আছে বা আমাদের এখানে যারা অন্য ধর্মাবলম্বী আছে, তাদের কোনো রিলিজিয়াস প্র্যাকটিসকে কোনো একটা পার্টিকুলার মাইনরিটি বললো তোমাদের করতে দেবো না, তোমাদের এই প্র্যাকটিসটাকে আমরা বন্ধ করিয়ে দেবো। কিন্তু সেটাই তো বলা হচ্ছে সুভাষিস বাবু। আমরা যদি একটু পলিটিক্যাল কথাগুলো দেখি, তাহলে তো এমন কথাই বারবার উঠে আসছে। আমার বাড়িতে একজন ভদ্রলোক আসতেন ছোটবেলা থেকে। সেই ভদ্রলোক না আমার রোজ বাড়িতে এসে আমার মা যখনই দেখতেন কোনো একটা রান্না করতো, তো বারবারই বলতেন যে একটু বৌদি একটু কষায় করেন না, বৌদি একটু কষায় করেন না। আমার মা আমার বাড়ির লোকের মতো রান্না করতো, আমরা সেটাই খেতাম। আর ও যখনই আসতো, মা মাংস করতো, বলতো বৌদি একটু কষায় করেন না, একটু কষায় করেন না। পয়েন্টটা হচ্ছে মা কোনোদিনই কিন্তু মাংসটাকে কষায়নি। যতটা কষানোটা আমরা খেয়ে অভ্যস্ত, আমার বাবাকে খায় না, ভেজিটেরিয়ান, আমার বাকি বাড়ির লোক খেয়ে অভ্যস্ত, মা ততটাই রান্না করবে। তার কি পছন্দ তাই অনুযায়ী মা কিন্তু রান্নার রেসিপিটা বদলাবে না, ঠিক আছে?
এই জিনিসটা কিন্তু খুব একটা রাষ্ট্রবোধেও পাল্টে যায় না। রাষ্ট্রবোধ চলে সংবিধান দিয়ে। সংবিধানটাকে কাছে অনেক লোকে অনেক কমপ্লেন করতে পারে, অনেক লোক গিয়ে পার্লামেন্টে এই রেফিউজি পলিসি নিয়ে যখন তর্ক বিতর্ক, তো আজকে থেকে না, এই রেফিউজি পলিসি নিয়ে তর্ক বিতর্ক মান্দাত্তা আমল থেকে, আমার জন্মের আগে থেকে, তোমার জন্মের আগে থেকে এরকম কথাও আমি শুনেছি। আমি অত কিছু, যতটা আমি শুনেছি ততটাই বলছি, যে এরকম তো শোনা গেছে যে বহু লোক গিয়ে এই রেফিউজি অনুপ্রবেশ এই নিয়ে চিৎকার চেঁচামেচি করতে গিয়ে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছে পার্লামেন্টে। ঘটেছে এরকম ঘটনা, এরকম ভিডিও আছে। তারা আবার আজকের ডেটে বলছে রেফিউজি পলিসিকে আটকাতে হবে, বিভিন্ন লোককে দেশের জন্য লড়তে হবে, থাকতে হবে, এরকম একটা জাতীয়তাবোধে চলে এসছে। এবারে রেফিউজি বোধটা কখন রাজনৈতিকভাবে জাতীয়তাবোধে কনভার্ট হয়ে যাচ্ছে, এবার জাতীয়তাবোধটা আগামী দিনে কীভাবে রেফিউজি পলিসিতে কনভার্ট হয়ে যাচ্ছে, এই গোটা জিনিসটা বোঝাটা খুব মানে ভয়ঙ্কর। এর থেকে আমার মনে হয় সহজ যে কি করে আমরা অ্যান্টাসিড খাওয়ার পরে বডির ভিতরে কাজ করে, এটা বোঝাটা অনেক সহজ। কারণ এখানে এরা এমন ভাব একটা দেখায় রাজনৈতিক মানুষজন, যেন রাজনীতিকরণ বা রাজনৈতিক ন্যারেটিভের উপরে সংবিধান চলে। নো, সংবিধান চলবে সংবিধানের মতো। আপনি যে কোনো ন্যারেটিভই চালাবার চেষ্টা করুন, যে দেশ থেকে মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে, এরকম কিচ্ছু হচ্ছে না। আপনি যে কোনো ন্যারেটিভই চালিয়ে দেওয়ার চেষ্টা করুন যে এই দেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। আপনি যখন এই কথাটা বললেন, আমরা বরঞ্চ একটা বক্তব্য শুনিনি যে ঠিক কি ধরনের কথাবার্তা বলা হচ্ছে। শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শোনাবো আপনাদের। অনুপ্রবেশকারী কারা? যারা মায়ানমার থেকে কক্সবাজারে এসে রিলিফ ক্যাম্পে ছিলেন, পরবর্তীকালে খোলা বর্ডার দেখে নেপাল এবং বাংলাদেশ দিয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়েছেন, মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সালে, আজকে যে এক্স তখন টুইট ছিল নাম, তাতে তিনি পোস্ট করেছিলেন যে মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে আমি আছি। তিনি ইনভাইট করেছেন, গোটা দেশে ছড়িয়ে দিয়েছেন। আর সাথে সাথে বাংলাদেশি মুসলমান, তাদের জন্য সিএএতে কোনো প্রভিশন নেই। সিএএতে প্রভিশন আছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি। ন্যাচারালি আমি ক্লিয়ার করলাম শরণার্থী এবং অনুপ্রবেশকারী। আমরা যে এই যে বক্তব্যটা শুনছিলাম, মানে বলে দেওয়া হচ্ছে হিন্দু, মুসলিম, রোহিঙ্গা, কে কোন দেশ থেকে এসেছে, এইভাবে তো আমরা তো শুধু একটা দলের বক্তব্য শুনলাম। আমরা একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শুনবো, যে রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে তিনি আবার কি বলেছেন দেখুন। আমরা মাথা বুঝে সহ্য করি না, আমরা লড়তে জানি, লড়াই করে বাঁচতে জানি। নাম্বার ডাবল ইঞ্জিনের নেতারা বলছে 1.5 কোটি নাম্বার দিয়ে দাও সব রোহিঙ্গা। আরে কোত্থেকে এলো এত রোহিঙ্গা?